হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ এনসিইআরটি। আজকে চলে আসলাম আমরা আরেকটা পলিটিক্যাল সায়েন্সের মক টেস্ট নিয়ে। কথা ছিল আজকে সানডেতে আমি একটা লাইভ ক্লাস করাবো, কিন্তু সময়ের কারণে জাস্ট নাও ফ্রি হলাম। আমি একদমই আজকে টাইম করে উঠতে পারিনি, তো আমি ভাবছি যে সেই যে ক্লাসটা, লাইভ ক্লাসটা আমরা করব টিউসডেতে বা ওয়েনসডেতে। আমি টাইমটা জানিয়ে দেবো। ইট উড বি বেটার ইফ উই ডু ইট ইন ওয়েনসডে রাত্র 8টায় বা এর আগে কখন করব আমি টাইমটা পোস্টে জানিয়ে দেব। আর আমি খুব চেষ্টা করব যাতে সেটা ইভিনিংয়ের দিকেই করা যায়। যদি সন্ধ্যা 6টা বা 7টার মধ্যে আমি টাইমটা ম্যানেজ করতে পারি তাহলে আমি ওই টাইমটাতেই করব। এর আগে আমি জানিয়ে দেব লাইভ ক্লাসটার জন্য। আশা করব যারাই এই ভিডিওটা দেখছেন আপনাদের যদি মনে হয় কোনো রকমের কোনো ডিসকাশন আছে তাহলে লাইভে জয়েন করতে পারেন। আমরা সাথে বসে ডিসকাস করব একসাথে যে কোনটা কীরকমভাবে পড়লে ভালো হবে। নাও চলে আসি আমরা আমাদের প্রথম কোয়েশ্চেনে। সেটা আমরা পলিটিক্যাল সায়েন্স থেকে যে কোয়েশ্চেনগুলি বারবার চলে আসে সেটাই আমি নিয়েছি এখানে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ডেমোক্রেসি মিনস গণতন্ত্র বলতে কি বোঝায়? রুল বাই কিং, যেটাকে বাংলায় রাজতন্ত্র বলছে, রুল বাই আর্মি নাকি সামরিক শাসন, রুল বাই দ্য পিপল নাকি জনগণের শাসন, নাকি রুল বাই এলিটস অভিজাতের শাসন। তো এখানে ডেমোক্রেসির মধ্যে আমরা বুঝি যে ওয়ার্ডটা থেকে গণতন্ত্র, যেখানে জনগণ দ্বারা পরিচালনা করা হয় বা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি ভোট দিয়ে একজন প্রতিনিধি নির্ধারণ করা হয় ডেমোক্রেসিতে। তো ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেসি। তো সেখানে আমরা দেখি যে জনগণের ভোটের মাধ্যমে আমরা প্রতিনিধি সিলেক্ট করে থাকি। তো আমি অপশনটা হবে আমাদের অপশন নাম্বার সি। এখানে সবগুলি অপশন আমি ডিসকাস করব না, যে কয়টা একদমই কমন বারবার চলে আসছে এক্সামে সেটাই আমি ডিসকাস করছি। আর বাকি আনসারগুলি আমি পিন কমেন্টে দিয়ে দেব, আপনারা পরে চেক করে নিতে পারবেন। এখন আপনি নিজের মধ্যে থেকে ট্রাই করবেন কতগুলি আনসার আপনি পারেন। তো আমি আনসার কিটা কালকে দেব এটার পিন কমেন্টে, কিন্তু আমি আপনাকে কিছুটা সময় দিতে চাই যাতে করে আপনি নিজে চেষ্টা করতে পারেন কয়টা কোয়েশ্চেন আনসার আপনার কারেক্ট হচ্ছে। আরেকটা কথা, যখন আমরা আনসার কি দেব বাই মিস্টেক, কখনো টাইপিং মিস্টেকেও কখনো কখনো ভুল আনসার চলে আসে। যদি আপনাদের মনে হয় কোনো একটা আনসার ভুল হয়েছে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন কোন আনসারটা ভুল হয়েছে, আমি সেটা পরে ঠিক করে নেব। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে হুইচ ইজ এ কি ফিচার অফ ডেমোক্রেসি? গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি? হেরিডিটারি রুল নাকি ফ্রিডম অ্যান্ড ফেয়ার ইলেকশনস নাকি মিলিটারি কন্ট্রোল নাকি ওয়ান পার্টি রুল? আবারও বলছে গণতন্ত্র। গণতন্ত্রের মধ্যে বংশানুক্রমিকভাবে কেউ আসে না, সেখানে সামরিক নিয়ন্ত্রণও হয় না, যেটা মায়ানমারে হচ্ছে এখন মিলিটারি যে শাসন চলছে, একদলীয় শাসন, মানে যে কোনো একটা পার্টি থাকবে এমনটা তো হয় না। গণতন্ত্রের মধ্যে কয়েকটা পার্টি ভোটের মধ্যে যোগদান করে, আমরা এর মধ্যে থেকে আমাদের মতো করে বেছে নিই। তো আমরা কি এটা একটা বৈশিষ্ট্যটা কি হওয়া উচিত একটা গণতন্ত্রের? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস। থার্ড যে কোয়েশনটা বলছে সেটা বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স অন। ভারতের যে কনস্টিটিউশনটা সেটা কবে বানানো শুরু হয়েছিল আর কবে কেম ইনটু ফোর্স, মানে কোন দিন থেকে এটা লাগু হয়েছিল? ভারতীয় সংবিধান কার্যকর হয় বলছে 15ই আগস্ট 1947, সেটা তো হবেই না। 26 জানুয়ারি 1950 নাকি 26 নভেম্বর 1949 নাকি 2 অক্টোবর 1950? তো যারা আপনারা পলিটিক্যাল সায়েন্স বিষয়টা পড়াশোনা করছেন বা শেষ করে দিয়েছেন তাদের আনসারটা খুবই সহজ, এটা জানা কথা। এটা খুবই কমন কোয়েশ্চেন, বারবার এটা এক্সামে রিপিট হয়। আনসারটা আপনারা কমেন্টে জানাবেন। চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি ওয়াজ, যে কনস্টিটিউশনের যে ড্রাফটিং কমিটি ছিল কার দ্বারা প্রথমে খসড়াটা ক্রিয়েট হয়েছিল? ড্রাফটিং কমিটি মানে হচ্ছে এমন একটা কমিটি যেটা ডিসাইড করবে যে কি ধরনের আমরা কনস্টিটিউশনটা কিভাবে বানাবো, কোন কোন জিনিস ইনক্লুড করব কি করব না, সেটাকে খসড়া কমিটি বলা হয়ে থাকে। এটার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু নাকি রাজেন্দ্র প্রসাদ নাকি বি.আর. আম্বেদকর নাকি সর্দার প্যাটেল? আপনাকে আনসারটা কারেক্ট ওয়ান চুজ করতে হবে। ইলেকশনস আর নেসেসারি টু, ইলেকশন কেন প্রয়োজন হয় একটা দেশের মধ্যে? যারা বাংলায় বলছিলেন কমেন্টে যে বাংলায় কোয়েশ্চেন আনার জন্য, তাই আমি দুইটাই দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন যারা বাংলা মিডিয়ামের এবং ইংলিশ মিডিয়ামের দুইজনেই এটাতে হেল্প হবে। অ্যাপয়েন্টমেন্ট জাজেস, এনশিওর অ্যাকাউন্টেবিলিটি, কন্ট্রোল মিডিয়া, স্টপ অপোজিশন। বিচারক নিয়োগে নাকি জবাবদিহিতা নিশ্চিত করতে নাকি গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে নাকি বিরোধী দমন করতে? তো এখানে
এখানের মধ্যে যে বলছে ইলেকশনস আর নেসেসারি, ইলেকশনটা খুব দরকার হয়। কেন? অ্যাপয়েন্ট জাজেস নির্বাচন করতে তো আমরা ইলেকশনের দেখি না, ওইটা একটা প্রসেস থাকে তাদের আলাদা কোনো একটা, সেটার দ্বারা হয়, এটার জন্য কোনো ইলেকশন হয় না। কন্ট্রোল মিডিয়াকে তো আমরা ফোর্থ স্টেপ বা ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলি। এখানে তো গণমাধ্যমকে কন্ট্রোল করার কোনো কথাই নেই, কিন্তু যেহেতু আজকালকে তো হচ্ছে গণমাধ্যম কন্ট্রোল, সেটাকে আমরা বৈশিষ্ট্য ধরবো না। স্টপ অপোজিশন না থাকলে তো ডেমোক্রেসি চলবেই না, তাহলে আমার ডি নাম্বার অপশনও ইনকারেক্ট। তো আমার একটাই অপশন বেঁচে থাকলো, সেটা হচ্ছে এনশিওর অ্যাকাউন্টেবিলিটি। মানে অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে যদি সরকার একটা কিছু করে সরকারকে জবাবদিহি করতে হবে, কারণ সরকার যদি একটা স্ট্যাচুও বানায় সেটা আমাদের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে বানাচ্ছে। একটা ফ্লাইওভার, একটা ট্যাক্স টুল, যা কিছু সরকার করছে সবটা ওইটা আমাদের টাকা। তো সরকারের সব সময় আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি আমাদের প্রতি থাকতেই হবে। তো এটার জন্যই ইলেকশন প্রয়োজন হয়। কেন ইলেকশন প্রয়োজন হয়? যদি কোনো সরকার অ্যাকাউন্টেবিলিটি না দেখায়, ভুল স্টেপ বারবার নেয়, তার প্রতি কোনো সমাজের প্রতি কোনো জবাবদিহিতা করে না, তাহলে আমরা নেক্সট ইলেকশনে ওই সরকারটাকে চেঞ্জ করে দিতে পারবো। দ্য সিক্সথ কোয়েশ্চেন হচ্ছে দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ, ভারতের নির্বাচন কমিশন হলো জুডিশিয়াল বডি নাকি কনস্টিটিউশনাল বডি নাকি প্রাইভেট বডি নাকি পলিটিক্যাল বডি? কোনটা হবে আপনাদেরকে? এটা খুবই একটা সহজ প্রশ্ন, আপনাদের আনসারটা বলতে হবে। আর এলিমিনেট থিওরি আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনটা হবে না আনসার সেটার মধ্যে থেকে বাছাই করে আপনি কারেক্টটা বের করে নিতে পারবেন। লেজিসলেচার মেইনলি পারফর্ম করা হয়, আইনসভা মূলত কি করে? ল মেকিং নাকি ল এক্সিকিউশন, আইন কার্যকর করা নাকি আইন ব্যাখ্যা করা, ইন্টারপ্রিটেশন নাকি ল রিভিউ, নাকি শুধুমাত্র পর্যালোচনা করে যে কীরকমের আইন আমাদের দেশে আছে না নেই, সেটার আনসার আপনাকে দিতে হবে। হেড অফ দ্য এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া, হেড অফ দ্য এক্সিকিউটিভ, ভারতের যে নির্বাহী বিভাগের প্রধানকে? প্রেসিডেন্ট নাকি প্রাইম মিনিস্টার নাকি চিফ মিনিস্টার নাকি স্পিকার? এই সব কয়টা আনসার যদি আপনি না জেনে থাকেন, আমি পিন কমেন্টে কাল দেব, আজকে দেব না। গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন ইজ, সংবিধানের রক্ষক হলো কে? সংবিধানের রক্ষক লেজিসলেচার নাকি এক্সিকিউটিভ নাকি জুডিশিয়ারি নাকি ইলেকশন কমিশন? 10th নম্বর কোয়েশ্চেন বলছে রাইট টু ইকুয়ালিটি ইজ আন্ডার, রাইট টু ইকুয়ালিটি যে সমতার অধিকার রয়েছে সেটা কিসের আন্ডারে আসে? ফান্ডামেন্টাল ডিউটিজ নাকি ফান্ডামেন্টাল রাইটস নাকি প্রিএম্বল নাকি ডিপিএসপি নির্দেশমূলক নীতি নাকি মৌলিক অধিকার নাকি মৌলিক কর্তব্য নাকি শুধুমাত্র প্রস্তাবনায় এই অধিকারটা দেওয়া আছে? তো যখনই আমরা ফান্ডামেন্টাল ডিউটিস আর ফান্ডামেন্টাল রাইটস পড়ব, আমরা দেখেই নেব যে রাইট টু ইকুয়ালিটিটা কার আন্ডারে আসছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পাওয়ার শেয়ারিং হেল্পস টু, পাওয়ার শেয়ারিং কাকে হেল্প করে? ক্ষমতা বন্টনে সাহায্য করে নাকি কনসেন্ট্রেট পাওয়ারে সাহায্য করে নাকি রিডিউস কনফ্লিক্টে সাহায্য করে নাকি প্রমোট ডিকটেটরশিপে কাজ করে নাকি এন্ড ডেমোক্রেসিতে কাজ করে? ডেমোক্রেসি শেষ করতে পাওয়ার শেয়ারিং মানে হচ্ছে আমাদের যে ক্ষমতাটা আছে সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ আর পার্লামেন্ট বা লেজিসলেচার যেটাকে বলে, তিনটা ভাগে আমরা ক্ষমতাটাকে বন্টন করে দিয়েছি। এই ক্ষমতা বন্টনটা কিসে সাহায্য করে? ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে নাকি প্রবলেম, বিভিন্ন পার্টির মধ্যে প্রবলেম কমাতে নাকি ডিকটেটরশিপ প্রমোট করতে নাকি ডেমোক্রেসিকে ধ্বংস করতে? তো কারেক্ট আনসারটা আপনি এলিমিনেট থিওরি দিয়ে করে নিতে পারবেন। হরাইজন্টাল পাওয়ার শেয়ারিং ইজ অ্যামং, হরাইজন্টাল পাওয়ার শেয়ারিং কাদের মধ্যে? হরাইজন্টাল পাওয়ার শেয়ারিং কাদের মধ্যে হয়েছিল? অনুভূমিক ক্ষমতা বন্টন হয় সেন্ট্রাল অ্যান্ড স্টেট, লেজিসলেচার, এক্সিকিউটিভ নাকি অ্যান্ড জুডিশিয়ারি নাকি সোশ্যাল গ্রুপ নাকি পলিটিক্যাল পার্টিস? এটার মধ্যে কারেক্ট আনসার কোনটা হবে? 13th কোয়েশ্চেন বলছে ফেডারেলিজম মিনস, ফেডারেলিজম বলতে বোঝায় ওয়ান লেভেল গভর্নমেন্ট নাকি ডিভিশন অফ পাওয়ার নাকি মিলিটারি রুল নাকি ইউনিটারি রুল? আপনার যদি আনসার না থাকে তাহলেও বলবেন, যদি আনসার না থাকে যদি আনসার থাকে আপনার কাছে তাহলেও কমেন্ট করবেন। ইন্ডিয়া হ্যাজ, ভারতে রয়েছে পিওর ফেডারেল সিস্টেম, ইউনিটারি সিস্টেম নাকি ফেডারেল সিস্টেম উইথ স্ট্রং সেন্টার,
কনফেডারেল সিস্টেম। এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট অপশন হবে আপনাকে লিখতে হবে। 15 নম্বর কোয়েশ্চেন বলছে লোকাল সেলফ গভর্নমেন্ট এনশিওরস। লোকাল সেলফ গভর্নমেন্ট কি এনশিওর করে, কোন জিনিসটাকে সুনিশ্চিত করে? কেন্দ্রীকরণ নাকি তৃণমূল গঠন, তৃণমূল গণতন্ত্র। তৃণমূল গণতন্ত্র বলতে এখানে যে পার্টি আছে তৃণমূল নামে কলকাতাতে, সেই পার্টিটাকে বোঝাচ্ছে না। তৃণমূল মানে হচ্ছে লোকাল লেভেল গভর্নমেন্ট, যেমন পঞ্চায়েত, এগুলি গ্রাস রুট ডেমোক্রেসি যেটাকে আমরা বলি। মিলিটারি কন্ট্রোল নাকি এলিট রুল। এলিট মানে হচ্ছে সমাজের যে ধনী মানুষরা যদি কোনো একটা এলিট রুল শুরু করে, মানে সমাজকে পরিচালনা করা শুরু করে, তাকে এলিট রুল বলা হয়। 73rd অ্যামেন্ডমেন্ট 16 নম্বর কোয়েশ্চেন বলছে ইজ রিলেটেড টু। 73rd যে অ্যামেন্ডমেন্টটা আমাদের সংবিধানে, সেটা কিসের সাথে রিলেটেড? আরবান বডিজ নাকি জুডিশিয়ারি নাকি ইলেকশনস নাকি পঞ্চায়েত রাজ। এর মধ্যে থেকে কারেক্ট আনসারটা আপনাকে চুজ করতে হবে। 74th অ্যামেন্ডমেন্ট ডিলস উইথ। 74th যে অ্যামেন্ডমেন্ট আছে সেটা কিসের সাথে, সংশোধনীটা কিসের সাথে রিলেটেড? পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিস, পার্লামেন্ট নাকি প্রেসিডেন্ট। আমি বলছি 73rd আর 73rd অ্যান্ড 74th অ্যামেন্ডমেন্ট সবসময় লোকাল বডিজকে নিয়ে ডিসকাস করে। তো এখানের মধ্যে ওই যে অপশনটা যেমন পার্লামেন্ট, প্রেসিডেন্ট, ওই সব কিছু আসবে না। তো আপনি এলিমিনেট থিওরির মাধ্যমেও আনসারটা বের করে নিতে পারেন। 18 নম্বর কোয়েশ্চেন বলছে TTAADC ইজ রিলেটেড টু। কার সাথে সম্পর্কিত, কোন স্টেটের সাথে সম্পর্কিত? আসামের সাথে নাকি ত্রিপুরায় নাকি মিজোরামে নাকি মণিপুরে। TTAADCটা, এই সংগঠনটা কোন পার্টিকুলার স্টেটে আছে সেটা আপনাকে জানতে হবে। আর TTAADC থেকে প্রতি বছরই অ্যাটলিস্ট একটা থেকে দুইটা কোয়েশ্চেন আমরা দেখতে পাই। তো এটা সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন আপনার কাছে থাকা উচিত। 19th নাম্বার TTAADC ওয়াজ ক্রিয়েটেড আন্ডার। কার আন্ডারে গঠিত হয়েছিল, কোন আর্টিকেলের আন্ডারে বা অনুচ্ছেদের আন্ডারে? আর্টিকেল 244, আর্টিকেল 6th শিডিউল, আর্টিকেল 7th শিডিউল, আর্টিকেল 370। এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? মেইন অবজেক্টিভ অফ ফান্ডামেন্টাল রাইটস। আমাদের লাস্ট কোয়েশ্চেন বলছে মেইন অবজেক্টিভ অফ ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস যে আমাদের গণতন্ত্রে দিয়েছে আমাদের কনস্টিটিউশন আমাদেরকে, এর প্রধান উদ্দেশ্যটা কী ছিল? কন্ট্রোল সিটিজেন নাকি প্রোটেক্ট লিবার্টিজ নাকি স্ট্রেংথেন এক্সিকিউটিভ নাকি প্রমোট মনার্কি। তো মনার্কি তো গণতন্ত্রে থাকবেই না, মৌলিক অধিকার আমরা যেহেতু গণতন্ত্রে বলছি, তো ডি তো আমার এমনিতেই কাটা হলো। স্ট্রেংথেন এক্সিকিউটিভের কথা ওইখানে ফান্ডামেন্টাল রাইটসে ততটা বলা হয়নি। প্রোটেক্ট লিবার্টিজ আর নাগরিক নিয়ন্ত্রণ, কন্ট্রোল সিটিজেন্স, এই দুইটাই ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে থাকে। কিরকমভাবে? প্রোটেক্ট লিবার্টিজ, মানুষের স্বাধীনতাটাকেও বলছে যে আপনি কোন কোন ক্ষেত্রে, যেমন শিক্ষার অধিকার, কথা বলার অধিকার, ওইগুলি লিবার্টিজের আন্ডারে আসে। আবার কন্ট্রোল সিটিজেন্স যেটা, সেটা চলে যাবে আপনার লয়ের আন্ডারে। আইন বা ল যেটা, সেটা দেখে কিন্তু কিভাবে একটা সিটিজেনকে কন্ট্রোল করতে হয় বিভিন্ন অসামাজিক কাজকর্ম বা যেটা প্রহিবিটেড আমাদের সমাজে, ওইটা করা থেকে। তো আমার হিসাবে পারফেক্ট আনসারটা হবে অপশন নাম্বার বি। আপনার হিসাবে কোনটা, বা আপনারা যেহেতু রোজই পড়াশোনা করছেন, আপনার হিসাবে কোনটা কারেক্ট আনসার হবে আর কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যারাই ভিডিওটা দেখছেন, যদি আপনার এতটুকু হেল্প হয় তাহলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, হাইপ করে দেবেন ভিডিওটাকে, যাতে আপনার মতো অন্যদের কাছেও ভিডিওটা পৌঁছে যায়। আবারও বলছি, লাইভ ভিডিওতে আমরা আসবো ওয়েডনেসডেতে। টাইমটা আমি জানিয়ে দেব, 6টা থেকে 6:30টার মধ্যে আমি লাইভটা রাখার চেষ্টা করব। আশা করব সবাই এই সময়টার মধ্যে লাইভে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও পড়াশোনা চালিয়ে যান এইভাবেই। আমরা চাই সবার যাতে রেজাল্ট খুব ভালো হোক।